দিন শেষে ঘরে ফিরে স্ত্রীর ব্রা খুলতে ব্যস্ত থাকা স্বামী ভুলে যায় স্তন থেকে 2 ইঞ্চি গভীরে একটা হৃৎপিণ্ড আছে। লবণাক্ত একটা শরীর স্পর্শ করার আগে কোনো দিন হয়তো জিজ্ঞেসও করা হয় না, তুমি ভালো আছো তো? রাস্তার মোড় থেকে কন্ডম কিনে ঘরে ফেরা স্বামীর মনে থাকে না একটা ছোট্ট কাজলের কৌটা নিয়ে আজ ঘরে ফিরলে কেমন হয়। সংসার একটা উপভোগ করার জায়গা, অথচ আমরা অনেক সময় শুধু ভোগ করাটাকেই সংসার ভাবতে থাকি। ভোগ আর উপভোগের মাঝখানের পার্থক্যটা বুঝতে কষ্ট হয় বলেই আমাদের দাম্পত্য জীবনে একঘেয়েমি চলে আসে। সংসার মানে আসলে নিয়ম করে ব্লাউজের বোতাম খোলা না, এসব খোলামেলা নিয়মের বাইরেও অনেক কিছু থাকে। সংসার একটা দায়িত্ববোধের ব্যাপার। শারীরিক আকর্ষণের উন্মাদনা শেষে উল্টাপাশ হয়ে ঘুমিয়ে যাওয়া দম্পতি টের পায় না ভালোবাসায় কখনো অনীহা আসে না। বীর্যস্খলনের পর যদি মানুষটাকে অসহ্য লাগা শুরু হয় তাহলে আপনি কামুক, এখনও প্রেমিক হয়ে উঠতে পারেননি। প্রেমিক হলে মাথায় হাত বুলাতে বুলাতে বিপরীত মানুষটার নিদ্রা পর্যন্ত অপেক্ষা করতে হয়। একটা বয়সে আমরা প্রেমের পাশাপাশি শরীরটাকেও ভীষণভাবে প্রত্যাশা করি, আবার একটা সময় শরীরের পাশাপাশি আমাদের প্রেমটাও ভীষণ প্রয়োজন হয়। নগ্ন দেহের প্রতি কোনো মুগ্ধতা নেই, মুগ্ধতা পাওয়া যায় প্রেমিকার চুলে, গালের টোলে, কপালের টিপে, চোখের কাজলে। প্রেম মানে তোমার চোখের দিকে তাকিয়ে 256 বার মরে যাওয়া। প্রেম মানে তুমি ঘুমাও, আমি একটা আস্ত রাত জেগে থেকে তোমাকে দেখি। ভালোবাসার জন্য আপনি শরীরকে অস্বীকার করতে পারবেন না, তাহলে শরীরের জন্য কিভাবে ভালোবাসাকে অস্বীকার করেন? ভালোবাসায় শরীর আসবেই, তবে শরীরেও যাতে ভালোবাসা আসে। শুধু স্তন নয়, স্তন থেকে 2 ইঞ্চি গভীরে থাকা হৃৎপিণ্ড যে দেখতে পায় না সে আর যাই হোক ভালোবাসতে শিখেনি। আমরা যোনির গভীরতা আবিষ্কার করতে শিখেছি, অথচ হৃৎপিণ্ডের গভীরতা অনুসন্ধান করতে শিখিনি। একটা কাপড় খুলে শুয়ে না থেকে মানুষটার হাত ধরে বসে থেকে দেখুন, 2-4টা সুখ দুঃখের কথা শুনুন। বিপরীত মানুষটাকে একটু সময় দিন, মানুষটার বুকের ভেতর আপনার জন্য একটু মুগ্ধতা আসুক। মুগ্ধতাহীনতায় আক্রান্ত হৃৎপিণ্ড একসময় আপনার লং টাইম ডিউরেশনাল যৌনতার প্রতিও আর আগ্রহ বোধ করবে না। যার প্রতি প্রেম থাকে না তার জন্য কামও জাগে না। আসুন বিপরীত একটা গল্প শুনি। একজন স্বামী তার স্ত্রীকে কখন পাগলের মতো ভালোবাসে জানেন? এক বৃদ্ধা মহিলার সাক্ষাৎকার, যিনি তার স্বামীর সাথে সফলতার সাথে কাটিয়ে দিলেন দীর্ঘ 50টি বছর। তাদের জীবন শান্তিতে ভরপুর ছিল। ঝগড়া তো দূরের কথা, দাম্পত্য জীবনে কখনো কথা কাটাকাটি পর্যন্ত হয়নি। একজন সাংবাদিক এ বৃদ্ধার কাছে তার 50টি বছরের স্থায়ী সফলতার রহস্যের ব্যাপারে জানতে চাইলেন। কি ছিল সে রহস্য? মজার মজার খাবার বানানো, দৈহিক সৌন্দর্য, বেশি সন্তান জন্ম দেয়া, নাকি অন্য কিছু? বৃদ্ধা বললেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি প্রথমত আল্লাহর ইচ্ছা, অতঃপর স্ত্রীর হাতেই। একজন স্ত্রী চাইলে তার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে পারেন, আবার চাইলে এটাকে জাহান্নামেও পরিণত করতে পারেন। কিভাবে? অর্থ দিয়ে? তা তো হতে পারে না, কেননা অনেক অর্থশালী মহিলা আছেন যাদের জীবনে দুঃখ দুর্দশার শেষ নেই, যাদের স্বামী তাদের কাছেই ভিড়তে চায় না। তাহলে কি সন্তান জন্মদান? না, তাও নয়, কারণ অনেক মহিলা আছেন যাদের অনেক সন্তান আছে অথচ স্বামী পছন্দ করেন না। এমনকি এ অবস্থায় তালাক দেওয়ার নজিরও কম নয়। তাহলে কি ভালো খাবার বানানো? এটাও না, কারণ অনেক মহিলা আছেন যারা রান্নাবান্নায় বেশ দক্ষ অথচ স্বামীর দুর্ব্যবহারের সম্মুখীন হন। তার কথায় সাংবাদিক বিস্মিত হয়ে গেলেন, বললেন, তাহলে আসল রহস্যটা কি? বৃদ্ধা বললেন, যখনই আমার স্বামী রেগে গিয়ে আমাকে বকাবকি করতেন আমি অত্যন্ত সম্মান দেখিয়ে নীরবতা অবলম্বন করতাম এবং
অনুতপ্ত হয়ে মাথা দুলিয়ে তার প্রতিটি কথায় সায় দিতাম, সাবধান, বিদ্রূপের দৃষ্টিতে কখনো চুপ হয়ে থেকো না, কেননা পুরুষ মানুষ বিচক্ষণ হয়ে থাকে, এটা সহজেই বুঝতে পারে। সাংবাদিক বললেন, ওই সময় আপনি ঘর থেকে বের হয়ে যান না কেন? বৃদ্ধা, সাবধান, সেটা কখনো করবেন না। তখন তিনি মনে করবেন আপনি তার কথায় বিরক্ত হয়ে পালাতে চাচ্ছেন। আপনার উচিত চুপ থেকে ওর প্রতিটি কথায় হাসূচক সায় দেওয়া, যতক্ষণ না তিনি শান্ত হন। অতঃপর আমি তাকে বলি, আপনার শেষ হয়েছে, এবার আমি যেতে পারি? তারপর আমি চলে যাই আর আপন কাজে লেগে যাই, কারণ চিৎকার করে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন, তার বিশ্রাম প্রয়োজন। সাংবাদিক, এরপর কি করেন? 1 সপ্তাহখানেক তার থেকে দূরে থাকেন এবং কথা বলা বন্ধ রাখেন নিশ্চয়? বৃদ্ধা, সাবধান, এ ধরনের বদ অভ্যাস থেকে দূরে থাকুন, যা দুধারী তরবারির চেয়েও মারাত্মক। স্বামী যখন আপনার সাথে আপোষ করতে চান, তখন যদি আপনি তার কাছে না যান, তখন তিনি একা থাকতে অভ্যস্ত হয়ে যাবেন। কখনো কখনো এ অবস্থা তাকে প্রচণ্ড জিদের দিকে ঠেলে দিবে। সাংবাদিক, তাহলে কি করবেন তখন? বৃদ্ধা, 2 ঘন্টা পর 1 গ্লাস দুধ বা 1 কাপ চা নিয়ে তার কাছে যাই আর বলি, নিন, এগুলো খেয়ে নিন, আপনি খুবই ক্লান্ত। এ সময় তার সাথে অত্যন্ত স্বাভাবিকভাবে কথা বলি। তারপর তিনি বলেন, রাগ করেছ? আমি বলি না। তারপর তার দুর্ব্যবহারে দুঃখ প্রকাশ করেন এবং স্নেহ ও ভালোবাসার কথা বলেন। সাংবাদিক, আপনি কি তখন তার কথা বিশ্বাস করেন? বৃদ্ধা, অবশ্যই, কেন নয়? শান্ত থাকা অবস্থায় যা বলেন তা বিশ্বাস না করে রাগান্বিত অবস্থায় যা বলেন তা বিশ্বাস করব? সাংবাদিক, তাহলে আপনার ব্যক্তিত্ব? বৃদ্ধা, আমার স্বামীর সন্তুষ্টি আমার ব্যক্তিত্ব। আর স্বামী স্ত্রীর মধ্যে কোনো ব্যক্তিত্ব থাকে না। যার সামনে তুমি পুরোপুরিভাবে বস্ত্রমুক্ত হয়েছ, তার কাছে আবার কিসের ব্যক্তিত্ব? হ্যাঁ, জীবনটা এক অদ্ভুত যুদ্ধক্ষেত্র। যত বড় হবেন তত বেশি এই সত্যটা টের পাবেন। এই যুদ্ধ আবার ফেরারও না। দেখবেন আপনার চোখের সামনে অসাধারণ ব্রেন নিয়ে কেউ জন্মেছে, শুধুমাত্র পরীক্ষার আগের রাতে পড়াশোনা করেই পরের দিন খুব ভালো পরীক্ষা দেয়। আপনি দিনের পর দিন পাগলের মতো পড়াশোনা করছেন, কিন্তু হচ্ছে না। এর মাঝে দেখবেন অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো জন্ম, কখনো তার কোনো কিছুরই অভাব হয়নি। আপনার মন খারাপ হবে। বাবার কাছে ফোন করে 10ম বারের মতো সেমিস্টার ফি চাইতে গিয়ে পৃথিবীর উপর অভিমান হবে অনেক, কিন্তু ওই যে জীবনের যুদ্ধ তো ফেরার না। পড়াশোনা না করে আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো তার সে ইন্টারভিউটা ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল, জানি না, হবে কিছু একটা। স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের কোটি কোটি টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েস নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন। কারো কারো প্রমোশন হবে প্রতি বছর। কেউ কেউ নিউ ইয়র্কে পিএইচডি শেষ করে লাইভ ইভেন্ট দেবে। ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে যাবজ্জীবন জেল খাটবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো। 20তম ইন্টারভিউটা দেওয়ার পর তার মনে হবে জীবনের চেয়ে নিষ্ঠুর কিছু আর একটাও নাই। আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযুদ্ধে যে এগিয়ে গেল, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছু হবে না। হিসাব মেলাতে পারবেন না। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি, এত এত ক্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না। ভালো থাকার কোনো শেষ নাই। যার কোনো ঠাঁই নাই সে একটা ঘর চায়, যার ঘর আছে সে একটা বড় বাড়ি খোঁজে। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে, যার একটা গাড়ি আছে সে প্রাইভেট জেটের স্বপ্ন দেখে। আর যে অসুস্থ, সে এত কিছু না চেয়ে একটু সুস্থ হয়ে পৃথিবীতে বেঁচে থাকতে চায়। ভালো থাকার জীবনযুদ্ধটা এরকমই, একটা অসীম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই।
শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতি মুহূর্ত। আশা করছি আজকের ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।